জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা এখন বাংলাদেশের চোরেদের জাতীয় স্লোগান এবং মুজিব কোড হচ্ছে বাংলাদেশে যত চোর আছে তাদের জাতীয় প্রতীক। ৭১-এ কম্বল চুরি করতো, ব্যাংক ডাকাত ছিল, তাদেরই বংশ পরম্পরায় আজকে ভোট চোর এবং চাল চোর। এই মুহূর্তে আপনারা যার মুখ থেকে এই স্লোগানটি শুনলেন, তিনার নাম হচ্ছে ডাক্তার ফেরদৌস খন্দকার। হালের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত এবং সফল একজন চিকিৎসক, যিনি আমেরিকার ৩২ কোটি মানুষের জীবন বাঁচিয়ে এখন ১৭ কোটি বাংলাদেশের মানুষের জীবন বাঁচানোর জন্য ঢাকায় অবস্থান করছেন। বাংলাদেশের যেসব বিএনপি এবং জামায়াতের ভাইরা আছেন, তিনাদের কাছেও এখন এই মুহূর্তে তিনি ফেরেশতা হিসেবে আবির্ভূত হয়েছেন, কারণ সরকার তাকে নজরদারিতে রেখেছেন এবং প্রশ্ন উঠেছে যে এই খন্দকার মুস্তাক এবং কর্নেল রশিদের খুব নিকট আত্মীয় হচ্ছে ডাক্তার ফেরদৌস খন্দকার। রোববার বিকেলে একটি ফ্লাইটে নিউ ইয়র্ক থেকে তার দেশে ফেরার কথা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমেরিকার জ্যাকসন হাইটসে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করার ভিডিও ভাইরাল হলেও প্রবাসী বাংলাদেশিদের সাহায্য না করার অভিযোগ উঠেছে এর মধ্যে। এছাড়াও ছাত্র জীবনে চট্টগ্রাম মেডিকেলে অধ্যয়নরত অবস্থায় ছাত্রদলের সক্রিয় নেতা ছিলেন ডাক্তার ফেরদৌস। কুমিল্লার দেবিদ্বারে বঙ্গবন্ধুর খুনি খন্দকার মুস্তাকের ভাগ্নে আমেরিকাতেও বিএনপি জামাতের সাথে যুক্ত ছিলেন। ২০১৮ সাল থেকে বিভিন্ন সময় আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হওয়ার তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। সিদ্দিকুর রহমানের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ প্রদানের পর নিউ ইয়র্কের বড় পদও হাতে নিতে চেয়েছিলেন তিনি। সেখানে সুবিধা করতে না পারায় বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যুক্ত হওয়ার জন্য এই মহামারীকে কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে সুবিধা নেয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে এই মুহূর্তে ধরুন যদি শয়তান ঢাকার কোনো রাস্তায় এসে নেমে বলে আমি শয়তান এবং আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করতে চাই, আমি শেখ হাসিনাকে ঘৃণা করি, তাহলেও দেখবেন বাংলাদেশের অন্তত ৫০% মানুষ শয়তানকে সাপোর্ট করবে। কারণ শয়তানের চাইতেও বড় শয়তান হচ্ছে এই বর্তমান আওয়ামী সরকার, শেখ হাসিনা থেকে শুরু করে যারা দেশ চালাচ্ছেন। আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে নাসিমের অসুস্থতার কথা এবং জাফরুল্লাহ স্যারের অসুস্থতার কথা, এই দুটা পত্রিকার বিভিন্ন পেজগুলোতে যে নিউজটা দেওয়া হয়েছে সেখানে মানুষের মন্তব্যগুলো আপনারা শুনবেন, দেখবেন। সেদিকে যাচ্ছি না, এখন আমাদের আজকে যাকে নিয়ে কথা বলতে চাই সেই ডাক্তার ফেরদৌস খন্দকার। তিনি আপনারা নিশ্চয়ই জানেন, তার জন্য ঝাঁপিয়ে পড়েছেন সোশ্যাল মিডিয়াতে যে তিনি বাংলাদেশের ১৭ কোটি মানুষের জীবন বাঁচানোর জন্য এসে এখন সরকারের রোষানলে পড়েছেন, এই কারণেই তার পক্ষ নিয়েছেন। কিন্তু আপনাদের খুব বিনয়ের সাথে বলতে চাই, ডাক্তার ফেরদৌস খন্দকার ১৭ কোটি মানুষের জীবন বাঁচাতে যায়নি, তিনি ১৭ কোটি মানুষকে মারতে গিয়েছেন, তাদের জীবন হুমকির মুখোমুখি করবার জন্য গিয়েছেন। কেন বলছি কথাটা, সেটার একেবারে যুক্তি, তথ্য, প্রমাণ সহ আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে ছোট করে আমি কিছু কথা বলতে চাই, যেটা আপনার একেবারে সাধারণ কমন সেন্স যদি খাটান তাহলে উত্তরগুলো পেয়ে যাবেন। তিনার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি ঘাটাঘাটি করে দেখলাম যে শুধুমাত্র যৌনতা নিয়েই তার সব ধরনের ভিডিও। পরে শুনলাম তিনি একজন মেডিসিন বিশেষজ্ঞ। তো তার ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে মনে হবে মানুষের শারীরিক সমস্যা একমাত্র যৌন সমস্যায় আছে, এছাড়া আর পৃথিবীর মধ্যে কোনো সমস্যা মানুষের নেই। স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে। আপনারা সবাই নিশ্চয়ই ভজবঙ্গ এই কথাটির সাথে পরিচিত। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যেটা আমাদের জানার দরকার সেটা হচ্ছে কয়েকদিন ধরে বাংলাদেশের কিছু পত্রিকা, টেলিভিশন দেখছি যে তাকে নিয়ে কথা বলা হচ্ছে। তিনি মাউন্ট সিনাইয়ের একজন ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ। আসলে তিনি সেখানকার চিকিৎসক না, যতটুকু জানতে পারলাম। তিনি এখানকার রেজিস্টার্ড একজন ডাক্তার, কিন্তু সেই হাসপাতালে তিনি রোগী ট্রান্সফার করেন, অর্থাৎ রেফার করেন, যে কারণে তিনি এখন নাম বেচে শুরু করেছেন যে তিনি হচ্ছে মাউন্ট সিনাইয়ের একজন ডাক্তার। এটা হচ্ছে ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে তিনি বাংলাদেশে এখন গিয়েছেন কেন? বাংলাদেশে এই যে অবস্থা চলছে, চিকিৎসার যে একটা টালমাটাল অবস্থা, সেটা থেকে বাংলাদেশের চিকিৎসকরা পারছেন না। তিনাকে এমনভাবে কয়েকটা পত্রিকা হাইলাইট করলো যেন তিনি যাওয়ার পরে বাংলাদেশে আর এই ধরনের কোনো সমস্যাই থাকবে না। আচ্ছা, বাংলাদেশে এই যে চিকিৎসকরা আছেন, আমি অন্তত ২ ডজন মেডিসিন বিশেষজ্ঞের নাম বলতে পারবো, ডক্টর এবিএম আব্দুল্লাহ সহ, যাদের কাছে এফসিপিএস, এফআরসিএস এগুলো করতে হবে না, এমবিবিএস এর অনেক কিছু আছে যেটা আমেরিকার চিকিৎসকদের যে শিখতে হবে। ডক্টর ফেরদৌসের মতো অনেক চিকিৎসককে গিয়ে তাদের কাছে এখন এমবিবিএস এর ক্লাস করতে হবে, কারণ বাংলাদেশের ডাক্তাররা যত ধরনের সীমাবদ্ধতা নিয়ে সেখানে কাজ করে,
এটা অকল্পনীয়। এখন আমাদের সিস্টেম তাদেরকে কোন জায়গায় নিয়ে গেছে, চিকিৎসা পায় না মানুষ, সেটা কেন আপনারা সব ভালো করে জানেন, কিন্তু ডাক্তারদের যে ক্যাপাসিটি, ডাক্তারদের যে দক্ষতা, সেটা নিয়ে প্রশ্ন তুলবার কোনো কারণ নেই। চিকিৎসক হিসাবে তার বাংলাদেশে দরকার নেই, তিনি চিকিৎসকদের জন্য সরঞ্জামাদি নিয়ে যেতে পারেন। তিনি কত কোটি টন, কয় জাহাজ N95 বা বাংলাদেশে তো সেটার নাম হচ্ছে পিপিপি, কত টন বা কত জাহাজ, কতটা N95 মাস্ক নিয়ে গেছেন তিনি। কি করবে সে বাংলাদেশ এখন গিয়ে? পৃথিবীতে কি এটার ভ্যাকসিন বের হয়েছে? তিনি ভ্যাকসিন নিয়ে গিয়েছেন, সেখানে কোনো কিছু নিয়ে গিয়েছেন বা এর ট্রিটমেন্টের কোনো ওষুধ নিয়ে গিয়েছেন, আবিষ্কার করেছেন তিনি? আমাদের কয়েকটা গণমাধ্যমের অবস্থাগুলো আমার দেখে যেটা মনে হয়েছে যে তিনি ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছেন এবং যুক্তরাষ্ট্র থেকে তিনি গিয়েছেন সেখানে, যুক্তরাষ্ট্রকে তিনি ওই ভ্যাকসিন দেন না, একমাত্র বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়ার জন্য গিয়েছেন। তিনি এখন সবাইকে বাঁচিয়ে ফেলেন। এখন আসি অন্য প্রশ্নে, সেটা হচ্ছে যারা ডানপন্থী মানুষজন আছেন, এনটি আওয়ামী লীগের লোকজন যারা তাকে এখন পিক আপ করেছেন, তাদেরকে কিছু কথা বলতে চাই। সেই কথাগুলো আপনাদের বোঝানোর জন্য আমি ডাক্তার ফেরদৌসের কিছু বক্তব্য শোনাতে চাই। প্রতিটা বক্তব্যের আমি যুক্তি খণ্ডন করব। আপনারা এই বক্তব্যগুলো শুনবার পরে বিচার করবেন ডাক্তার ফেরদৌস আসলে কে। আসুন একটু বিস্তারিত শুনি কোথায় ভুল ছিল প্রথম থেকেই। ধরুন আমি যদি কম্পেয়ার করি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার অবস্থান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যদি এইভাবে কম্পেয়ারটি করি যে যুক্তরাষ্ট্রের টিম এবং বাংলাদেশ টিমের মধ্যে প্রথম থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই এটিকে পাত্তা দেননি। ওনাকে বলা হয়েছে গত বছরের নভেম্বর মাস থেকে, ডিসেম্বর মাস থেকে, জানুয়ারি থেকে যে এইটি আসছে প্যান্ডেমিক, এটি রিয়েল। উনি বলেছেন সরাসরি ওপেনলি এটি হোক্স, এটি একটি চাইনিজ ভাইরাস, এটি একটি মজা করার জিনিস। তো উনি মোটেও পাত্তা দেননি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আজকে প্রায় 2.5 মাস ধরে উনি কিন্তু ওনার টিমকে আগে থেকে বলেছেন তোমরা সামনে আসো, এটি প্রস্তুত থাকতে হবে, এটি নিয়ে কাজ করতে হবে। উনি প্রথম থেকে এনকারেজ করেছেন যে সায়েন্টিস্টরা যেন টিমগুলো সামনে এসে কাজ করে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে 3 মাস আগে থেকে বাংলাদেশ সরকার কিসের প্রস্তুতি নিয়েছিল? চাল চুরির নাকি মুজিব বর্ষ উদযাপনের? সেই প্রশ্নটা আপনাদের কাছেই থাকলো। চলুন পরের বক্তব্যটা শোনা যাক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বলা হয়েছিল আপনি মাস্ক পরেন না কেন? উনি গত পরশুদিন পর্যন্ত বলেছেন যে আমি এই মাস্কে বিশ্বাস করি না, আমি পরবো না ব্যক্তিগতভাবে, সেটি যত সমস্যায় থাকুক। দেখুন, বিজ্ঞানের পুরো বিপরীতে কাজ করছে এই গোষ্ঠীটি। আমাদের প্রধানমন্ত্রী সামনে থেকে এগিয়ে উনি মানুষকে শেখাচ্ছেন যে কিভাবে হাঁচি দিলে এটিকে ম্যানেজ করতে হবে, কিভাবে কাশি দিলে ম্যানেজ করতে হবে, কিভাবে হাগু পরিষ্কার করতে হয় সেটাও তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ডাক্তার ফেরদৌস খন্দকার সেভাবেই এখন হাগু করেন। ফেরদৌস খন্দকার, আপনি আমেরিকার সবচাইতে ঝুঁকিপূর্ণ যে জায়গা সেটা হচ্ছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের সবচাইতে ঝুঁকিপূর্ণ জায়গা সেটা হচ্ছে কুইন্সের সবচাইতে ঝুঁকিপূর্ণ জায়গা হচ্ছে জ্যাকসন হাইটসের সবচাইতে ঝুঁকিপূর্ণ জায়গা হচ্ছে এলমাস হসপিটাল, যেটার পাশে আপনি সবসময় ছিলেন, আমিও সেখানেই থাকি। আপনি বলতে পারবেন যে একজন চিকিৎসক অভিযোগ করেছে তাকে 2 নাম্বার মাস্ক দেওয়া হয়েছে, তাকে পিপিই দেওয়া হয় নাই? একজন চিকিৎসকের কোনো ধরনের অভিযোগ ছিল না। এখানে 1 লক্ষের উপরে মানুষ মারা গেছে, তারপরে এই অভিযোগ কেউ করতে পারে নাই। এখন প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে সে মাস্ক পরলো কি না পরলো সেটা কারোর দেখার বিষয় না, সে জনগণকে মাস্ক নিশ্চিত করেছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। এখন আপনি বাংলাদেশের গণভবন, বঙ্গভবন খুব সুন্দর করে আপনি সিকিউর করে রাখলেন, জীবাণুনাশক স্প্রে করে রাখলেন সারাক্ষণ, আর সারা দেশের মানুষ না খেয়ে মরছে, না চিকিৎসা পেয়ে মরছে, সেটা কোনো সমস্যা না। আপনি যিনি আওয়ামী লীগ করেন, আপনি নিজের কাছে প্রশ্ন করুন, আপনার নিকট আত্মীয়, আমার ফেসবুকে যারা আছেন দেখি তো, আপনি যাচ্ছেন, আপনি আইসিইউ পাচ্ছেন না কেন? এখন সব কিছু ভিআইপিদের জন্য, আপনি ভিআইপি না হলে কিছুই পাবেন না। এই হচ্ছে বাংলাদেশ আর এইখানকার মতো যেই পার্থক্য সেটা। আমাদের যুক্তরাষ্ট্রের ত্রাণের ব্যাপারটিতে বোধহয় এখনো অনেকখানি পিছিয়ে। আমরা শুনছি দিবে সামনে আসবে, এইগুলো শোনা যাচ্ছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এই ব্যাপারে সরকার এগিয়ে এসেছে। 10 টাকা কেজিতে চাল দিচ্ছেন ওএমএস এর মাধ্যমে। সরকার তার মতো করে চেষ্টা করছে। বিশ্বাস করেন, তার বক্তব্যের এই অংশটুকু শোনার পর দীর্ঘক্ষণ আমার মাথা ঘুরছিল। যেই দেশের নুন তিনি খাচ্ছেন সেই দেশটাতে বসেই তিনি সেই দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। আমেরিকাতে যারা আছেন আপনারা সবাই জানেন
যে যুক্তরাষ্ট্রের সরকার কি পরিমাণে আর্থিক সাপোর্ট এই দেশের মানুষকে দিচ্ছেন। প্রতিটা মানুষকে তিনি নিজে, তার পরিবারে যতজন মানুষ আছে $1200 করে পেয়েছেন। এখন পর্যন্ত যারা কাজ করেছে সেই মানুষগুলোর যে পরিমাণে টাকা সে বেতন পেত, ইনকাম করত, আমি সহ, তারা সবাই তার একটা সার্টেন অ্যামাউন্ট এখন পর্যন্ত পাচ্ছেন এবং সেটার অঙ্কটা খুব কম না। ধরুন আমার কথাই বলি, আমি প্রতি মাসে প্রায় $3600 পাচ্ছি সরকারের কাছ থেকে, একেবারে বসে থাকে। এটা হচ্ছে এই দেশের ত্রাণের অবস্থা। আর ওএমএস এর 10 টাকা কেজি চাল দিচ্ছেন, সেটার জন্য তিনি বাংলাদেশ সরকারকে আমেরিকার সরকারের উপরে বসালেন। তেলবাজির একটা সীমা থাকা দরকার। চলুন পরেরটুকু শোনা যাক। এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রে কখনো ডাক্তারদের জন্য পার্টিকুলার কোনো প্রণোদনা ঘোষণা করা হয়নি যে আপনি আপনার কোনো ক্ষতি হলে আপনাকে বিশেষভাবে এইভাবে দেয়া হবে, সেই রকম কিছু নয়। গত পরশুদিন দেখলাম যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেয়া হয়েছে ডাক্তারদের, যারা ফিল্ডে কাজ করবেন, যারা তাদের বেস্ট দেবেন, তাদের ভবিষ্যতে প্রমোশনের জন্য ব্যবস্থা করা হবে বা প্রণোদনাও দেওয়া হবে যে তারা ক্ষতিগ্রস্ত হলে কি হবে। এইটি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি সামনে থেকে দিয়ে যাচ্ছেন এই ব্যাপারটি, যেন ডাক্তারদের মোরাল ভালো থাকে, স্বাস্থ্যকর্মীদের মোরাল ভালো থাকে, এই যোদ্ধারা যেন কঠিনভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে। এবং এর পরেই দেখা গিয়েছে যে ডাক্তার সমাজ নড়ে চড়ে বসেছে, তাদেরকে এখন আরো বেশি পাওয়া যাচ্ছে, আশা করি সামনেও আরো আসবে। দেখুন, আমি যুক্তরাষ্ট্রে আছি, আপনাদের অনেক পরিচিত মানুষ যুক্তরাষ্ট্রে আছে। একটু জিজ্ঞেস করবেন এখানে যারা হসপিটাল ব্যবস্থাপনার পুরো প্রক্রিয়াটার সাথে আছে, একেবারে সেখানকার সিকিউরিটি থেকে শুরু করে একজন চিকিৎসক যে আছে, তাদেরকে কত ধরনের সুযোগ সুবিধা এই যুক্তরাষ্ট্র সরকার এই সময়টাতে দিয়েছে। আমার পরিচিত একজনের বোন নার্স, তাকে $128 প্রতি ঘন্টায় পে করতে চেয়েছে, সে চাকরি ছেড়ে দিয়েছে এই কারণে যে এই সময়টাতে তারা চেয়েছে যে তাদেরকে ধরে রাখতে, কিন্তু সে চাকরি করেনি। তো এই ধরনের অনেক সুযোগ সুবিধা আছে যেগুলো কিনা বর্তমান এই সরকার এখানে দিয়েছে, তাদের সাথে বাংলাদেশ সরকারকে তিনি তুলনা করছেন। এর চাইতে মিথ্যাচার আর কিছু হতে পারে না। চলুন তার পরের বক্তব্য শোনা যাক। যুক্তরাষ্ট্রে এখনো সামরিক বাহিনীর সেই রকম প্রেজেন্স নেই। হ্যাঁ, কিছু কিছু পকেটে দেখা গেছে ন্যাশনাল গার্ড আছে বা আসছে, কিন্তু সেইভাবে নয়। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী এবং সামরিক বাহিনী বাংলাদেশে অলরেডি মোটামুটি পুরো ব্যাপারটির সাথে মারাত্মকভাবে ইনভলভ হয়ে গেছে। তাতে মানুষের মনোবল একটি নির্দিষ্ট জায়গায় চলে গিয়েছে বলে আমি বিশ্বাস করি। তার কোনো কথার সাথে যদি আমি একমত নাও হই, তাহলে এই কথাটার সাথে একমত পোষণ করছি যে বাংলাদেশে এই মুহূর্তে সেনাবাহিনী শুধু ত্রাণ দেওয়ার জন্য না, কিংবা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারপরে রাস্তায় নামার জন্য না, সেনাবাহিনীর উচিত ক্ষমতা টেক ওভার করা এবং অন্তত 2 থেকে 3 বছর বাংলাদেশের ক্ষমতা পরিচালনা করা। তারপরে নির্বাচন দিয়ে, যেহেতু আওয়ামী লীগের 80% ভোটার আছে, সমর্থন তাদের সেই পর্যায়ে গিয়েছে, তারাই তো ক্ষমতায় আসবে, তারপরে আবার তাদেরকে ক্ষমতায় বসিয়ে চলে আসুক। কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী বাংলাদেশের ক্ষমতা নেওয়া খুবই জরুরি। আপনাদের অনেকেরই হয়তো আপত্তি থাকতে পারে আমার এই কথাটাতে, কিন্তু নিকট অতীতে নির্বাচন সহ বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর কিছু ছোটখাটো বিতর্কিত ভূমিকা ছিল। কিন্তু আমি এখনো পর্যন্ত মনে করি বাংলাদেশের দেশপ্রেম যদি আপনাকে খুঁজতে হয়, সেটা খোঁজার জন্য ক্যান্টনমেন্টে ঢুকতে হবে। এখনো পর্যন্ত বাহির থেকে যুক্তরাষ্ট্রে প্রচুর সংকট, ডাক্তারের এই মুহূর্তে স্বাস্থ্যকর্মীর সংকট, কিন্তু বাহির থেকে অথবা ইয়াং ফিজিশিয়ান বাহির থেকে যারা এসে পরীক্ষা দিয়ে রয়েছে, তৈরি হয়ে রয়েছে, তাদেরকে যে ঢালাও ভাবে নেবেন, কাজে লাগাবেন, এইরকম কোনো বক্তব্য কিন্তু এখনো শোনা যাচ্ছে না। অর্থাৎ আমাদের প্রয়োজন আছে, কিন্তু আমরা নেব না। এটি বিশাল এগোইস্টিক